পরিণীতা ছবিটি তোমার জীবনে সবচেয়ে প্রথম সাকসেস এনে দেয়। অ্যাক্টিং করেছিল আমাদের শুভশ্রী। আমার প্রথম সাকসেস এনে দেয় না, প্রথম সিনেমাই পরিণীতা। তাই একদম গল্পটা ফেসবুকে লেখা, সেটা ভাইরাল হয় এবং তারপরে যা হয় আমার একটা প্লাস পয়েন্ট হয়েছিল কি, আমি আমার তখন একটা না ফেসবুকে একটা 10-12 হাজার পাঠক ছিল, সেইখানে একটা কনফিডেন্স তোমায় দেয়। তুমি ধরো কথা বলছি, তুমি ইন্টারভিউ নিচ্ছ আমার, এবং প্রত্যেকটা ইন্টারভিউয়ে একটা বেসিক তুমি দেখছো ভিউজ হচ্ছে 50K, 100K বা 250K। তুমি এইটা বুঝতে পারছো যে এই যে 2.5 লাখ লোক তোমার ইন্টারভিউ দেখার জন্য অপেক্ষা করে, এটা তোমার একটা তো কনফিডেন্স দেয়। তার মানে তুমি কিছুটা তো ইন্টারভিউ ভালো নাও, সেই কারণেই তো 2.5 লাখ লোক ওয়েট করে আছে। আমি তো দেখছি এত লোক যখন লাইক করছে, এত লোক যখন শেয়ার করছে, এত লোক যখন তার গার্লফ্রেন্ডকে শেয়ার করে বলছে দেখ আমার আর তোর গল্প, তার মানে তোমার সেইটুকু ক্ষমতা আছে দুটো মানুষের মন ছুঁয়ে যাওয়ার। সেরকমই শুভশ্রী দিদি দেবশ্রী আমার প্রোফাইলে ছিল। দেবশ্রী শুভশ্রীকে আমি গল্প শোনাতাম এবং সেখানে আমার গল্পও থাকতো। এগুলো কিন্তু দেখো, এগুলো তো সে আমার পরে বলেছে, প্রথম তো আমি জানতাম না। যেরকম বললাম যে ওকে শেয়ার করছে, এরকমই দেবশ্রী ও শুভশ্রীকে শেয়ার করতো। এবং টেকনিক্যালি তুমি যদি খুব ভালোভাবে দেখো, শুভশ্রী তো একজন মানে সুপারস্টার নায়িকা, তার অভিনয় নিয়ে কোনোদিন চর্চা হয়নি। তাকে নায়িকা হিসেবে সবাই পছন্দ করে, জিতের নায়িকা, দেবের নায়িকা, অঙ্কুশের নায়িকা, সোহমের নায়িকা, যেটা হয়। কিন্তু পরিণীতার সময় যখন রাজদা করছে, এটাই আমার কাছে অনেক। তখন শুভশ্রী আর রাজদার বিয়েও হয়নি, বিয়ের আগে আমি সাইন করেছি এবং বিয়ের টাইমে টেকনিক্যালি আমি সাইন করেছি 2018-তে গিয়ে। এবং সাইন করার পর আমি জানতামও না সিনেমাটা আদৌ হবে, ওয়েব সিরিজ হবে, কে করবে না করবে কিচ্ছু জানতাম না। এবং পরে শোনা রাজদাও কিন্তু এরকম নয়, রাজদার হাতে প্রডিউসার ছিল, তখন কিন্তু বাংলা সিনেমা পড়ছে, তখন কিন্তু এরকম না যে রাজদার হাতে, রাজদা তখন অলরেডি একটা সিনেমা বোধহয় হয়নি, বন্ধ হয়ে গেছে এরকম। তা তখন রাজদা প্রডিউসার করছে এবং সেখানে শুভশ্রীকে নিয়ে যখন অ্যানাউন্স হয়, তখন আমার খুব আনন্দ হয়। আমার সাথে আমার চেনা জানা আমার বন্ধু সবার খুব আনন্দ হয়। কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু সেই হাইপ ছিল না। মানে রাজ চক্রবর্তী একটা সিনেমা, সেটা একটা ফিমেল ওরিয়েন্টেড সিনেমা, শুভশ্রী গাঙ্গুলি, ঋত্বিক, এইটার মধ্যে মানে এটা হয় যেমন ধরো রঘু ডাকাতের প্রিটিজের, সেটার মধ্যে একটা হাইপ আছে, ওইটাই সেরকম ছিল না। কিন্তু যেদিনকে টিজারটা লঞ্চ বা ট্রেলারটা লঞ্চ করলো না, সেদিনকে শুভশ্রী একটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স সবাই দেখতে পেল। ওই টিজারের মধ্যে শ্রেয়া ঘোষালের 2 লাইন একটা প্রাণ দিতে চাই, মন দিতে চাই গানের লাইন শোনা গেল, আর ঋত্বিকদার সাথে একটা অদ্ভুত পেয়ারিং দেখা গেল এবং সেখানে সুইসাইডের গল্প দেখা গেল। এরপরে জিনিসটার মধ্যে একটা অদ্ভুত বাঙালিয়ানা ছিল। আর রাজদার সিনেমার ইউএসপি হলো রাজদা দর্শককে কাঁদাতে পারে। সেটা হয়তো রিমেক সিনেমাই করেছে, কিন্তু এই রিমেক সিনেমা অন্য ডিরেক্টররা করেনি, সেটা রাজদাই করেছে, সেটাও ফোর্টে। সেটা হয়তো রাজদাই জোর করে চেয়েছে যে আমি এই রিমেকটা করবো। হয়তো তার কাছে চ্যালেঞ্জ যেমন এসছে, তার কাছে চিরদিনই যেমন এসছে, তার কাছে হয়তো এমন একটা রিমেক সিনেমা এসছে সেটা সে করেনি, কারণ সেটার মধ্যে হয়তো তার ইমোশন কম মনে হয়েছে। এবার কি হয়েছে, একটা প্রোডাকশন হাউস সেও তো বেছে বেছে দেয়। তুমি একটা কমেডি সিনেমা, তুমি হয়তো কমেডি সিনেমাটা রোহিত শেট্টিকে বানানোর জন্য দেবে, কেন সে এইটা তার ফোর্টে। সেরকমই রাজদার এটা একটা ফোর্টে, যে সে কিন্তু দর্শককে কাঁদাতে পারে। হ্যাঁ, ট্র্যাজেডিটা ভালো, সিনেমার ট্র্যাজেডি যে থাকে, গল্পে যে মিল হবে না, এটা রাজদার ভালো। প্রেম আমার দেখে নাও, বোঝে না সে বোঝে না দেখে নাও, যেগুলো রাজদার চিরদিনই তো আছেই। পরিণীতাও কি হলো, ওই জিনিসটাকে ক্যারি ফরওয়ার্ড করলো এবং পরিণীতা এখন রিলিজ হচ্ছে, মানে একটা হয় না যার সিনেমা রিলিজ হচ্ছে। সেদিনকে আমার একটা অফিস ট্রিপ এসছে ব্যাংককে, সেখানে ব্যাংককে আমি যাচ্ছি 6 সেপ্টেম্বর, সেকে পরিণীতা রিলিজ করছে। ব্যাপারটা হচ্ছে, আমি না একটা জিনিস করে আমি না আমার ইমোশনটা খুব দেখাতেও পারি না, আমি খুব চেঁচাতেও পারি না, খুব আনন্দও পেতে পারি না, এটা একটা না ভেতরে ভেতরেই হয়। তা আমি সেদিনকে না ছিলামই না, আমি এখান থেকে ব্যাংককে গেছি, সেদিনকে আমার অফিসের একটা ট্রিপ দেওয়া হয়েছিল, সেই জন্য গেছিলাম। ব্যাংকক শুনলে লোকে হাসাহাসি করতে পারে, কিন্তু সত্যি অফিসের ট্রিপেই গেছিলাম। তা সেইখানে গিয়ে যখন দেখছি চারদিক থেকে লোকে ট্যাগ করছে, এই করছে ওই করছে,
একটা প্রথম দিনে বোঝা যায় যে সিনেমা একটা ভালো জায়গায় চলে, যেটা আমার ম্যাজিকের ক্ষেত্রে হয়েছিল, যেটা আমার রাবণের ক্ষেত্রে হয়েছিল, যে হয় না যে একটা পজিটিভ ভাইব পাচ্ছ যে অডিয়েন্স সারাক্ষণ এটা নিয়ে কথা বলছে। কিন্তু পরিণীতা যে জিনিসটা দিয়ে গেছে সেটা টেকনিক্যালি তার পরবর্তীতে কি ম্যাজিক কিছুটা দিয়েছিল, ম্যাজিক কিছুটা প্রশংসা পেয়েছিলাম। রাবণের ডায়ালগসে কিছু, কিন্তু রাবণের গল্পের ইউনিকনেস সেইভাবে ছিল না, কিন্তু এই পরিণীতার মতো একটা বাঙালিয়ানা বা ফুবিয়ে ছিল, তো সেইটা আমার প্রচণ্ডভাবে মানে এটা রাজদার একটা বিশাল বড় একটা মানে অবদান আমার কেরিয়ারের প্রতি। এবং শুভশ্রীরও কিন্তু টেকনিক্যালি অভিনয়, সে হয়তো দারুণ অভিনয় করেছে, কিন্তু এইরকম একটা স্ট্যান্ড অ্যালোন পারফরমেন্স, একা কাঁধে নিয়ে একটা সিনেমা বেরিয়ে যাওয়া, সেটা কিন্তু প্রথম মনে হয় আমার পরিণীতে। এই পরিণীতার সময় সে অ্যাওয়ার্ড পায়, বেস্ট স্ক্রিপ্ট রাইটারে অ্যাওয়ার্ড পদ্মতা পায়, অনেক অনেক অ্যাওয়ার্ড, মানে বেস্ট সিঙ্গার হয়তো পায়, অর্ক মিউজিকে পায়, অনেক অ্যাওয়ার্ড পায়। যেটা হয় মানে একটা অ্যাওয়ার্ডেরও অনেক ব্যাপার থাকে, সেখানে স্টোরি হয়তো পাইনি আমি, কিন্তু এতগুলো অ্যাওয়ার্ড একটা সিনেমা এনে দিচ্ছে, সেই সিনেমাটা আমার গল্পে, এইটা আমার কাছে একটা অনেক বড় ইয়ে ছিল। এইটাই। তুমি অলরেডি বাংলায় আমাদের দেবদার সঙ্গে কাজ করে ফেলেছো, প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে অলরেডি কাজ করে ফেলেছো, যেখানে আমরা দেখতে পাচ্ছি কাছের মানুষে তার দুর্দান্ত একটা পারফরমেন্স। মানে আমি পার্সোনালি বলছি, আমি দেবদার খুব ডাইহার্ড ফ্যান, আর আমি ফার্স্ট শোতে গিয়ে মানে এই ছবিটা আমি সবার আগে ওয়াচ করি। তো সেইখানে দাঁড়িয়ে যে স্টোরিটা তুমি লিখেছো এবং তাদের সঙ্গে যে তুমি ইন্টারাকশনস করেছো অ্যাজ এ হিউম্যান বিং, তোমার কি এক্সপিরিয়েন্স সেটা আমাদের এবং আমাদের দর্শকদের সে একটু বলো। প্রথম কথা হচ্ছে দেবদা বা প্রসেনজিৎ চ্যাটার্জি, বোম্বাদা, দুজন দুরকম। প্রথম হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি জবের থেকে অভিনয় করছেন, তার যে অভিজ্ঞতাটা, এই মিঠুনদার যেমন কথা বলো, বোম্বাদারও কিন্তু এক্স্যাক্টলি সেই এক্সপিরিয়েন্সটাই আছে। এবং এমন এমন পরিচালকের সাথে কাজ তিনি করেছেন, একটা স্ক্রিপ্ট শুনলে, দেখো একটা কাজ করা, আমি অফিসে রোজ যাই, অফিসে রোজ কাজ করি, প্রত্যেকটা দিন একই রকম যায় না, কোনোদিন আমি প্রচণ্ড সাকসেস পাই, ওদের হয়তো দিনটা খারাপ যায়। বোম্বাদার ক্ষেত্রেও কিন্তু প্রচুর স্ক্রিপ্টে কাজ করেছে, এই স্ক্রিপ্ট সুপারহিট হয়েছে, ব্লকবাস্টার হয়েছে, আবার একদম হলে লোকই আসে। বোম্বাদা স্ক্রিপ্ট শুনলে আজকের ডেটা অ্যাটলিস্ট বুঝতে পারে সিনেমাটা চলবে কিছু, এই আইডিয়াটা তার ক্লিয়ার। তো বোম্বাদার সাথে স্ক্রিপ্ট শোনানো সবচেয়ে বড় ইয়ে কি হয়, বোম্বাদা এত সিনেমা দেখেছে, বোম্বাদা এত এক্সপিরিয়েন্সড, এত অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব, তিনি না বলে দেবেন তোমাকে যে এই সিনেমাটা তুমি এইভাবে করো। দর্শক হয়তো ইমোশনটা বেশি পছন্দ করে, দর্শকের কি হয় কমেডি লেখাটা টাফ, হয়তো ইমোশনালি দর্শককে যদি আমি কানেক্ট করতে পারি, সেটা হয়তো দর্শক কানেক্ট হয়ে যায় সিনেমাটার সাথে এবং সে ফিল করে নিজেকে। বোম্বাদার ক্ষেত্রে এই জিনিসটা আছে। দেবদার ক্ষেত্রে কি হয়েছে, দেবদার এই ব্যাপারটাই তুমি যদি ভালো করে দেখো, দেবদা বিভিন্ন জনে এক্সপেরিমেন্ট করেছে, কিডন্যাপ করেছে, আমাদের ককপিট করেছে, আমাদের কবির করেছে, জ্যাম করেছে, এক্সপেরিমেন্ট করেছে। কারণ দেবদা ফোর্টে সে একজন কমার্শিয়াল হিরো, সে নাচলে লোকে সিটি মারে, সে অ্যাকশন করলে লোকে সিটি মারে, কিন্তু এমন একটা ট্রানজিশন পয়েন্টে এসে গেছিল বেঙ্গল ইন্ডাস্ট্রি, যখন এই জিনিসগুলো আর ওয়ার্ক করছিল না। কারণ সাউথে আমরা যে জিনিসগুলো রিমেক করেছি, সেই জিনিসগুলো যে মানে মশলা মুড়ি বলতে, সেই মশলাটা না অদ্ভুত ভালো থাকতো। মানে তোমার ধরো চাট মশলা, বিট নুন সব মিক্সটা এমন থাকতো, তোমার ঝালমুড়িটা খেতে ভালো লাগতো। বাংলা সিনেমায় মুশকিলটা হলো, বাংলা সিনেমা যখন নিজস্ব কিছু এই কমার্শিয়াল সিনেমা বানাতে শুরু করবো, কিছু না কিছু কম হচ্ছে, এটার নুনটা কম বা মশলাটা একটু বেশি হয়ে গেছে, এটা ওয়ার্ক করছে না। সেই সময় দেবদা সাজবাতি করে এবং সাজবাতি ওয়ার্ক করে, টনিক ওয়ার্ক করে। দেবদা তখন কিন্তু অডিয়েন্সের পালস বুঝতে শুরু করে। এইটা বোঝা খুব দরকার। মানে দু রকমের হয়, এক ধরনের ব্যাটসম্যান যে পিচ সেরকম খেলে, আর ধরো ঋষভ পান্ত, সে পিছনে ঘুরে ছয় মারে, সে যেরকমই পিচ হোক। দেবদা কিন্তু ঋষভ পান্ত না, দেবদা কিন্তু সেক্ষেত্রে কে এল রাহুলের মতো তাকে পিচটা বুঝে গেছে। এইবার দেবদা কিন্তু যখন স্ক্রিপ্ট শুনছে, দেবদা কিন্তু অভিনয় কি করবে, কি এ করবে থেকে অডিয়েন্স কি রিয়াক্ট করতে পারে, সেইটা কিন্তু তার প্যারালালি তার কিন্তু মাইন্ডে চলতে থাকে।
আজ যখন সে খাদান করছে সে কিন্তু বুঝতে পেরেছে যে এইটা অনেক দিন হয়নি। প্রত্যেক রবিবার আমি সকালে লুচি তরকারি একটা টাইমে লুচি তরকারি ভালো লাগছে না, আমি হঠাৎ একদিন মুড়ি ঘুগনি খেলাম। মুড়ি ঘুগনি লুচি তরকারিতে অত সস্তা খাবার, কিন্তু এতদিন বাদে ওই ব্রেক পেয়ে মুড়ি ঘুগনিটা আরো বেশি টেস্টি লাগছে। এই কারণে খাদান তুমি যদি দেখো, খাদান কিন্তু এমন কিছু গল্প হিসাবে মানুষ নড়ে চড়ে উঠলো এত ভালো গল্প এরকম না। খাদান হচ্ছে ওই নস্টালজিয়াটা আবার রিক্রিয়েট করা, মানে ওই যে হয় না যে দেবদাকে আমরা যেভাবে দেখে এসেছি ওটা মিস করছিলাম। জিদ্দাকে কিন্তু আমরা দেখতে পাই, দেবদাকে কিন্তু দেখতে পাচ্ছিলাম না। কাছের মানুষ একটা অ্যাকশন সিকোয়েন্স লোকে হচ্ছে কিন্তু সেই অ্যাকশনটা হচ্ছে না। সেই দুজন এরকম দুজন অভিনেতা। আমি যখন কাছের মানুষ, প্রথম কথা কাছের মানুষ গল্প আমার না, কাছের মানুষ আমরা স্ক্রিন প্লেটা অ্যাডাপ্ট করি এবং অ্যাডাপ্ট করার পরে আমার সাথে আরও দুজন লেখেন। ইনিশিয়ালি ডায়ালগস আমি লিখলাম, লেখার পরেও কি হয়েছে সেখানে একটা প্রবলেম ছিল। এবং আমি যখন শুরু করেছিলাম আমি কিন্তু খুব কমার্শিয়াল সিনেমা লিখছি তখন। রাবণ লিখেছি, তখন ম্যাজিক লিখেছি, তখন আমি কাজ করছি বিভিন্ন কমার্শিয়াল সিনেমা। এবার একটা অডিয়েন্সের একটা ইমোশন, সেই ইমোশনটা একটা ছেলে যে কমার্শিয়াল ডায়লগ লিখছে সেটা পারবে কিনা, এটা কিন্তু দেবদা একটু কনফিউজ ছিল। কেন স্বাভাবিক, মানে তুমি যে কথাটা বললাম যে পিছে যাকে লাগে, কিন্তু যখন আবার ফার্স্ট ড্রাফটটা হয়ে গেল তখন আবার যখন ডায়লগ লিখি এবার দেবদার সেটা ভালো লাগে, এবং সেটা আমাকে চ্যালেঞ্জ ছিল। কিছু কিছু কাজ হয় টাকার জন্য, কিছু কিছু কাজ হয় নিজের লিমিটেশন বোঝার জন্য, যে হ্যাঁ আমি এর উপরেও যেতে পারি, সেই জিনিসটা তা কাছের মানুষ সেটাই ছিল। পার্সোনালি কাছের মানুষ আমার মনে হয়েছে যে দেবদা আর মুম্বাদার পারফরমেন্স আরও বেটার আমি অন্যান্য সিনেমায় দেখেছি। কাছের মানুষের যদি পারফরমেন্স আরটু অন্যরকমভাবে দেবদার মুম্বাদার হতো, এটা যেটা আমি ফ্যাক্ট, মানে আমি না খুব মিষ্টি কথা বললাম, খুব বললাম আরেকটা কাজ পেলাম, এটা আমার দরকারই নেই। সেক্ষেত্রে আমার মনে হয় কাছের মানুষ আরও লোকের কাছে পৌঁছাতো। কেন যতই আমি ভাবি যে টনিক ওয়ার্ক করছে, সাজবাতি ওয়ার্ক করছে, কাছের মানুষ ওয়ার্ক করবে একই সিস্টেম, মানে একই ফর্মুলায়, এটা হয় না। কেন সিনেমার ক্ষেত্রে সবসময় একটাই থাম্বরুল আছে যে খালি ইমোশন, এটা হয় না। আরও একটু কিছু আমার মনে হয় একটু কমার্শিয়ালাইজ করতে পারলে কাছের মানুষের মধ্যে পোটেনশিয়াল ছিল সেটা ব্লকবাস্টার হওয়ার। কেন দেবদা বুম্বাদা দুজন সুপারস্টার, একজন দশম অবতার করে সুপারহিট দিচ্ছে, একজন খাদান করে সুপারহিট দিচ্ছে, সেই দুজন আমার কাছে আছে। আমার মনে হয় কাছের মানুষ হয়তো তোমারও ভালো লেগেছে, প্রচুর দর্শকের ভালো লেগেছে, কিন্তু আমার কাছে যে জিনিসটাই ছিল, মানে আমার কাছে সচিন সৌরভ একসাথে ছিল, সচিন সৌরভকে নিয়ে আমার মনে হচ্ছে ম্যাচটা আরো ভালোভাবে জেতা উচিত ছিল, সেইটা সামনে আমার মনে হয় কাছের মানুষের হয়নি। আমাদের বাংলার আরেকজন সুপারস্টার জিদ্দার সাথে তোমার কাজ করার একটা হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে। তুমি বাজি বলে একটি ছবিতে কাজ করেছো এজ এ স্ক্রিন প্লে রাইটার, তাছাড়া তুমি রাবণ বলেও একটি ছবি কাজ করেছিলে। তো অ্যাজ কম্পেয়ার টু বাজি, রাবণ তো অনেক বেশি সাকসেস পায় কমার্শিয়াল, তো সেটা নিয়ে তুমি কি বলবে? এবং এইটা কি মানে সাউথ ইন্ডিয়ান কোনো কনসেপ্ট থেকে ইন্সপায়ার্ড, নাকি জিদ্দার হাউস থেকেই তোমাকে বলা হয়েছিল কি এরকম একটা ক্যারেক্টার তোমাকে ডেভেলপ করতে হবে? প্রথম কথা হচ্ছে যখন বাজি লিখে আমি জিদ্দার হাউসে একটা অন্য গল্প শুনতে যাই, এবং আমার প্রথম কাজ পরে তখন রিলিজ হয়নি বা রিলিজ হয়েছে হয়তো মনে নেই, 2019-এ আমি একটা গল্প শুনে এবং তারপরে বস 3ও লিখি। বস 3টা তখন মোটামুটি আমার একটা লেখা হয়ে গেছে, প্ল্যান হচ্ছে, কিন্তু তখন যেটা হয় ওই সিচুয়েশন একটু বদলাতে থাকে, করোনার টাইম আসতে থাকে, এবং তখন আমরা ঠিক করি, মানে জিদ্দার হাউস থেকেই ঠিক হয় যে একটা রিমেক সিনেমা করা হয় এবং সেটা বাজি নাম দেওয়া হয়, এবং প্রথমে সেটার নাম জিত দেওয়া হয়েছিল, হ্যাঁ, এবং তারপরে বাজিগার দেওয়া হয়েছিল। তারপরে মনে হচ্ছিল যে বাজিগারটা বাজিকর লেখা থাকবে বাংলা পোস্টারে, এটা হয়তো শুনতে খুব মানে খারাপ লাগে। বাজিগার একটা ক্যাচি নাম, কিন্তু বাজিগার একটা আইকনিক ফিল্ম, সেটার নামটা ইউজ করাও একটা হয়তো নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে, কিন্তু যাই হোক সব কিছু করার পরও সিনেমাটা প্রচণ্ড নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। কারণ ওই টাইমটায় রিমেকের সময় চলে গেছিল, আর রিমেক করে লোককে আমরা বোঝাতে পারতাম না যে রিমেক সিনেমাটা একটা সিনেমা করার একটা হয়তো মানে যারা দেখেনি সাউথ ইন্ডিয়ান মুভিটা তাদেরকে দেখানোর জন্য করা। কারণ নান্নাকু প্রেমাথু যে সিনেমাটার থেকে আমাদের
সিনেমাটা রাইটস কিনে করা হয়েছিল, সেইটা অলরেডি তখন জি5-এ চলে এসছে, ইউটিউবে অ্যাভেলেবেল, সবাই দেখে নিয়েছে, যেটা যেটা আগে হতো না, আগে কোনো রিমেক সিনেমা। তা বাজি সেই জন্য একদমই বাজি ওয়ার্ক করে না, একদমই মুখ থুবড়ে বাজি পড়ে এমন, এবং সেটা ডে 1 থেকে না ট্রেলার হিট করে না টিজার কিছু ওয়ার্ক করে, কিছুই ওটা ওয়ার্ক করে না। কেন ওটা প্রথম থেকে যেহেতু রিমেক ছিল, এবং রিমেকটা তখন জুনিয়র এনটিআর পপুলার, জুনিয়র এনটিআর তখন সমস্ত আমরা দেখা শুরু করেছি তার ডাবড মুভিজ, তা বাজি একদমই চলে না। কিন্তু সেখানে আমারও কিছু করার নেই, বা আমার যে টিম যারা কাজ করেছিল তাদের কাছে সে ইনস্ট্রাকশনই ছিল একটা রিমেক করছে। এবার দেখো আজকে দৃশ্যম রিমেক হচ্ছে, ভোলা রিমেক হয়েছে, আজকে আমির খান সিতারে জামিন পর রিমেক করলো। এবার রিমেক কিছু সময় ওয়ার্ক করেছে, কিছু সময় এখন দেখবে রিমেক ওয়ার্ক করছে না। তা সেই টাইমটা যে রিমেকটা করাটা হয়তো আমাদের মনে হয় হয়তো ভুল হয়েছিল। এবং তারপরে 2-3 মাসের মধ্যে আমার হাউস থেকে ডাকা হয়, এবং হাউস থেকে ডেকে আমার একজন ডিরেক্টরের সাথে আলাপ করানো হয়, এবং সে আমাকে রাবণের কনসেপ্টটা দেয়। এবং কনসেপ্টটা দেওয়ার পরে তার একটা 10-12 পাতার একটা স্ক্রিন প্লে ছিল, এবং সেখানে বসে আমি যেটা করি সেই স্ক্রিন প্লের ওপরে নিজস্ব কিছু মানে জায়গা করে করে সেই স্ক্রিন প্লেটা ডেভেলপ করি। করার পরে যেটা রাবণে ওয়ার্ক করেছিল এবং আমার কাছে যেটা খুব ভালো হয়েছিল, আমার আজ পর্যন্ত মানে রাবণ পর্যন্ত আমার কোনো ডায়লগ ভাইরাল ছিল না, পরিণীতার ওই আবিরে সিঁদুর ছাড়া। আর সেটাও কি হয়েছে, যেহেতু আমার ডায়লগ হিসাবে পরিণীতাই জানি, খালি গল্প হয়েছিল, তাই ডায়লগটা যে আমার লেখাটা অনেকেই জানতো না। যাই হোক, সেটা আমি যথেষ্ট পরিণীতার জন্য আজকে এখানে বসে, পরিণীতার জন্য আমার 30-35টা সিনেমা যা করে সবই পরিণীতার জন্য। এটা পরিণীতা, রাজ চক্রবর্তীর জন্য এই জায়গাটা পাওয়া। এটা আমার বলে না, রাজ চক্রবর্তীর সাথে যারাই কাজ করেছেন, নবাগত রাইটার হোক, অ্যাক্টর হোক, অ্যাক্ট্রেস হোক, যারাই কাজ করেছেন তারা সেই জায়গাটা পেয়েছে, এবং তাদের বেস্ট কাজটা রাজ চক্রবর্তীর সাথেই হয়েছে। কেন রাজ চক্রবর্তী সেই ক্ষমতাটা আছে। এবং তখন যখন আমি রাবণ লিখি, আমার রাবণের ডায়ালগগুলো ভাইরাল হতে শুরু করে, এবং সেইটা যেটা হয় সেইটা একটা আনন্দের জিনিস আমার কাছে। কেন এখনকার দিনে তুমি খুব কম ডায়ালগ রাইটার আছে বা নেই বলতে পারো যাদের ডায়ালগ ভাইরাল হয়েছে। ডায়ালগ ভাইরাল একমাত্র ডায়ালগ আমি জানি এখন একমাত্র একজন রাইটারের ডায়ালগ মনে রাখা হয়, সেটা হচ্ছে সৃজিত মুখার্জি। কেন তার ডায়ালগ মানে খুবই ক্যাচি, খুবই একটা ইয়াং জেনারেশন সেই ডায়লগগুলো পছন্দ করে, তার একটা আলাদা একটা লেখা স্টাইল আছে। তাছাড়া আজকে কিন্তু আর মারবো এখানে লাশ পড়বে শ্মশানের মতো কেউ লিখতে পারে না। এবং প্রথম কথা হচ্ছে এই ডায়লগ ভাইরাল করে সাধারণ মানুষ, এই জন্যই তো মাস সিনেমা বলা হয় যে সাধারণ মানুষ। প্রথম কথা, সাধারণ মানুষ সিনেমা থেকে অনেক দূরে সরে এসছে। এখন আবার এই খাদার হওয়ার পরে, বা ধরো আমরা যখন পারিয়া হয়, মির্জা হয়, এখন চেষ্টা করা হচ্ছে যে একটু আবার কমার্শিয়াল সিনেমা, কিন্তু ইট উইল টেক টাইম, এত ইজি না। এতদিনকার একটা বন্ধ কারখানা, সেটা খুলতে গেলে চারদিকে জং ধরা, সেই জং পরিষ্কার করে রং করে করতে হয়তো আমার 10 বছর বাদে আবার হয়তো জিনিসটা কাম ব্যাক করতে পারে। তা সেই রাবণের ক্ষেত্রে এই জিনিসটা, এবং রাবণের একটা সাকসেস পাওয়া যায়, এবং এই সাকসেস কি পাওয়া যায় না পাওয়া যায় এইটা না আমি ঠিক বলতে পারবো না। কেন এই জিনিসটা রাইটারের কাছে ইনফরমেশান আসে, এই জিনিসটা হাউস জানে, এবং বাংলা সিনেমার কাছে এক্স্যাক্টলি কোন সিনেমার কত কালেকশন কি না, এটা কিন্তু এক্স্যাক্ট ফিগার তোমায় কেউ দিতে পারবে না। কেন সেই এক্স্যাক্ট ফিগারটা কোনো মানে আমরা কেউ নেই এখানে যে সেই ফিগারটা তারা কন্টিনিউ মনিটর করছে, এরকম কোনো কিছু নেই এখানে যেটা করা হয়। রাবণ হওয়ার পরে আমার আবার দেখা হয়, একজন বাংলাদেশি ডিরেক্টর আসেন এখানে, সেই ডিরেক্টরের একটা আবার ওরকম স্ক্রিপ্ট আমায় দেওয়া হয়, সেই স্ক্রিপ্টটা ডেভেলপ করে আমি আবার ডায়ালগ সেখানে দিই, এবং সেই ডায়ালগ দেওয়ার পরে সেইটা আবার মানুষ বলা একটা সিনেমা হয়, সেইটা আবার রিলিজ হয়। তা জিদ্দার সাথে আমার বাজি, রাবণ, মানুষ, এই 3টে কাজ। পরবর্তীকালে জিদ্দার সাথে এখন কোনো কাজের ডাক আমি পাইনি বা কথা হয়নি। কেন কী হয়েছে, জিদ্দা যেহেতু হিন্দি একটা ওয়েব সিরিজ করেছি, জিদ্দা তারপরে সেভাবে বুমেরাং অনেক আগে অ্যানাউন্স হয়েছে, মানে মানুষ আর বুমেরাং একসাথে অ্যানাউন্স হয়েছে, তারপরে আর অন্য কোনো কাজে জিদ্দা হয়তো করছে। কিন্তু তারপরে আমার সাথে ফার্দার কোনো গল্প, আমি কোনোদিন টেকনিক্যালি প্রথমবারের পরে আমি কোনো গল্প নিয়েও যাইনি। কেন জিদ্দার কাজ করার স্টাইলটা আলাদা, তার যদি মনে হয় যে আমায় লাগবে এই গল্পটার জন্য, এই স্ক্রিপ্টের জন্য বা এই ডায়লগসের জন্য, সে নিশ্চয়ই আমায় ডেকে নেবে। আচ্ছা, তুমি তো ডিরেক্টর সপ্তাহ বসুর সাথে অনেক প্রজেক্টে কাজ করেছো,
এই মুহূর্তে আমার যেগুলো মাথায় আসছে সেটা হচ্ছে একটা প্রতিদ্বন্দ্বী, যতগৃহ আর ডক্টর বক্সী। তো এই তিনটে ছবি বা আরো যে ছবিগুলো আছে সেগুলোর মধ্যে তোমার সবচেয়ে প্রিয় সিনেমা কোনটা আর কেন? প্রথম কথা, সপ্তাশ্বর সাথে আমার মানে একমাত্র পরিচালক যার সাথে আমার প্রথম দিন আলাপের থেকে কাজ শুরু, এবং টাচুট বলতে নেই, আজ অবধি তার কাজ চলছে। এবং আমার এই 30 তারিখই ওর সাথে একটা সিনেমা শ্যুট শুরু হচ্ছে 30 জুলাই থেকে। প্রতিদ্বন্দ্বী দিয়ে যখন শুরু করি, প্রতিদ্বন্দ্বীর একটা গল্প আমায় শোনায়, এবং আমার একটা অদ্ভুত ওর সাথে একটা হয়, ও গল্প শোনায় আমায় এই হচ্ছে ওই হচ্ছে। আমি যখন গল্পটা লেখা শুরু করি তখন একদম জিনিসটা উল্টে যায়, এবং তখন দুজনে মিলে আবার প্ল্যান করে একটা নতুন গল্প বানাই। কারণ ও একটা ধারণা নিয়ে, ও ও ও কিন্তু খুব ধারণা ক্লিয়ার, ও অনেক ধরনের ইউনিক কনসেপ্ট নিয়ে আসে, এবং সেখানে কী হয় সেটা আমার লিখতেও মজা লাগে। কেন, আর প্রথম কথা হচ্ছে ইউনিক কনসেপ্টের প্রডিউসার খুঁজে পাওয়া মুশকিল। তাই ও এরকম না যে বছরে 5টা সিনেমা করে, ও হয়তো একটা প্রডিউসার খুঁজলো, পেলো, তাকে সেই কনসেপ্টটা কনভিন্স করানোর পরে আমার কাছে ও আগেই আসে। এবং এই মানুষটার প্লাস পয়েন্ট আমার সাথে কাজ করার যেটা কী হয়, ম্যাক্সিমাম লোক, মানে আমি 80 to 90% লোক তোমার সাথে সব রকম আলোচনা করে টাকা পয়সা চাই। মানে টাকা পয়সা মানে তোমার প্যাশন, তুমি টাকা চাওয়াটা অন্যায়, মানে এরকম ব্যাপারটা। টাকা পয়সার আলোচনা হলেই তুমি কিন্তু তার বন্ধু আর থাকবে। টাকা পয়সার আগে অবধি তুমি গলায় আছো। কিন্তু সপ্তাশ্বর ক্ষেত্রে কী হয়, সপ্তাশ্বর কিন্তু প্রথমেই আমি স্ক্রিপ্টটা শুরু করি, গল্প শুরু করি, তার আগেই যে টাকাটা, ধরো তার কাছে 10,000 টাকা আছে, সে আমার 10,000 টাকা পাঠায়। তার কাছে 1,00,000 টাকা আছে, সে আমার 1,00,000 টাকা পাঠায়। তার মানে তার এই ব্যাপারটায় তার একটা অনেস্টি আছে। এবং আমিও কিন্তু সেই জন্য সেই স্ক্রিপ্টটার উপর চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব, যত চেঞ্জেস তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি করে তাকে দেওয়ার। আমার সপ্তাশ্বর সাথে এখন প্রথম কাজটা করি, এবং টেকনিক্যালি আমার খুব পছন্দের কাজ সেটা। এর মেন কারণ হচ্ছে একটা সিনেমা না, রাইটারকে তো দোষ দেওয়াই যায়, রাইটার ভালো লেখেনি, কিন্তু প্রচুর সিনেমা আছে যে সিনেমার গল্প বাজে, যে সিনেমার পরিচালনা বাজে, যে সিনেমার ক্যামেরার কাজ বাজে, কিন্তু সেই সিনেমায় খালি পারফর্মাররা পারফরমেন্স করে সিনেমাটা বার করে দেবে। প্রতিদ্বন্দ্বী সেরকম সিনেমা ছিল। প্রতিদ্বন্দ্বীতে রুদ্রনীল ঘোষ, শাশ্বত চ্যাটার্জি, এই দুজনের পারফরমেন্স ওটাই অ্যাসেট ছিল সিনেমায়। তারা আমার একটা হয়তো বাজে লাইন, সেটা এত সুন্দর করে তারা অভিনয় করে দেখাচ্ছে। এবং রুদ্র যেহেতু নিজেও একজন রাইটার, সে জানে যে একটু ইম্প্রোভাইজ করে কীভাবে ডায়ালগস বলতে হবে। আমার এই কারণে টেকনিক্যালি প্রতিদ্বন্দ্বী বাদ বাকি পারফরমেন্স, এখানে সৌরভ দাসও ছিল, সৌরভের সাথে আমার অন্যান্য কাজ আছে, কিন্তু প্রতিদ্বন্দ্বীতে সৌরভের যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল এরকম না। কিন্তু রুদ্র দা আর শাশ্বত দা, এদের দুজনে একটা দারুণ পারফরমেন্স ছিল। তাই আমার স্ক্রিনে খুব মজা লেগেছিল প্রতিদ্বন্দ্বী দেখতে। হ্যাঁ, লুপহোলস ছিল, কিন্তু নতুন তুমি যেখানে একটা ফেসবুকে গল্প লিখতে, সেখানে তোমার এটা 3 নম্বর সিনেমা, 2 নম্বর সিনেমা নন্দনে হাউসফুল হয়ে চলছে, এইটা তোমার কাছে একটা অ্যাচিভমেন্ট, এটা তোমার কাছে আনন্দ। এখানে তুমি লোকে খারাপ বলছে, লোকে ভালো বলছে, ক্রিটিক এটা বলছে, এটা বলছে, কেন তুমিও এই জিনিসগুলো ম্যাটার করতো না। ম্যাটার করতো আমার যেটা এতদিন ফেসবুকের পাতায় ছিল, আমার যেটা এতদিন খাতার পাতায় ছিল, আমার যেটা মোবাইলে ছিল, সেটা এখন নন্দনে চলছে, সেটা এখন আইনক্সে চলছে, সেটা এখন পিভিআরে চলছে। এইটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা। যতগুলো লুক অ্যান্ড ফিল, যতগুলো খুব মানে একদম বলিউড সিনেমা স্টাইলে ছিল। মানে সেটা মানুষদা শ্যুট করেছিল, মানুষদা ক্যামেরা ওয়ার্ক আমার সাথে, মানুষদা পরিণীতা, মানুষদার কাজ, মানুষদা রাবণও মানুষদা ছিল। তাই মানুষদার ক্যামেরা ওয়ার্ক কীরকম সেটা আমরা সবাই জানি, ডিওপি হিসাবে সে নাম করা ডিওপি একজন। তাই যতগুলো লুক অ্যান্ড ফিল খুব ভালো ছিল। ডক্টর বক্সির সেকেন্ড হাফ আমার খুব পছন্দ হয়েছিল। সপ্তাশ্বর সাথে আমি যখন বলরাম কাণ্ড করলাম, বলরাম কাণ্ড অডিয়েন্সের রিয়াকশন আমি খুব ভালো পেয়েছি। তোর সাথে আমার অনেক শর্ট ফিল্মস আছে, যেখানে সায়নের সাথে আমি করেছিলাম পুতুল বলে একটা ওয়েব সিরিজ, যেটা ওয়েব সিরিজ না, একটা শর্ট ফিল্ম, যেটা SBF এর ইউটিউবে আছে। এটা খুব ভালো লেগেছিল আমাদের দুজনে করতে। আমরা কাজটা মজা পেয়ে করি, সেটা বড় পর্দার জন্য হোক, সেটা ছোট পর্দার জন্য হোক, সেটা খালি মোবাইলে রেখে দেওয়ার জন্য হোক, যেটাই করি অনেস্টির সাথে করি। খালি আমাদের মনে হয় যে পরবর্তী কাজের সময় যেন পারফরমেন্স আরও ভালো হয়, যেন আরও যেগুলো আমাদের ভুল হচ্ছে, যেটা আমরা ভাবছি হয়তো একটু ইউনিক করতে যাচ্ছি, কিন্তু সেই ইউনিকটা হয়তো ইউনিক না হয় একটু কনফিউজিং হয়ে গেল, সেইগুলো আবার পরের বার আমরা একটু চেঞ্জেস করে নতুনভাবে আসার চেষ্টা করি। চেষ্টাটা আমরা করে যাচ্ছি, এবং সপ্তাশ্বর
আমার সাথে মানে যদিও সপ্তর্ষি যদি 25টা কাজ হয়, 24টা বলে আমার লেখা। কেন এরকমভাবে আমরা কাজ করছি, একমাত্র নেটওয়ার্ক আমি লিখিনি, এবং নেটওয়ার্ক আমার খুব পছন্দের সিনেমা। এই যে অনেক কিন্তু আজকে 2019 থেকে নাও আমরা টুয়ার্ডস 2026-এর দিকে যাচ্ছি, ও কিন্তু সার্ভাইভ করেছে, ও কিন্তু সিনেমা করেছে একের পর এক। এবং একজন ইন্ডিভিজুয়াল মানে একজন ডিরেক্টর, সেই ইন্ডিভিজুয়াল প্রডিউসার খুঁজে খুঁজে সিনেমা করা এটা ডিফিকাল্ট। আর এটা আমি দেখেছি যে স্ট্রাগল যারা করে আসছে তাদের স্ট্রাগল করতেই হয়, তাদের চট করে কোনো বড় হাউস এসে মাথায় হাত রাখে না, ঠিক আছে? কারণ কী হয় মানে সবই মানে এই জিনিসটা এই যে মানে এটা তো তুমি ট্রাই, আজকে মোহিত সুরি দিনের পর দিন বিশেষ ফিল্মসে একের পর এক সিনেমা বানিয়ে গেছে। সেই কোনো সিনেমায় কিন্তু 100 কোটি 200 কোটি বাইরে সিনেমা সে বানায়নি, সে ছোটো ছোটো সিনেমা বানিয়েছে। সেখানে সে যেটা প্লাস পয়েন্ট, তার অভিনয়, তারা খুব ভালো অভিনয় করেছে। তার সিনেমায় নতুন নতুন মিউজিক ডিরেক্টররা, আমি বলছি জিৎ গাঙ্গুলি আমাদের এখানে সুপারহিট মিউজিক ডিরেক্টর, কিন্তু বলিউডে তো জিৎ গাঙ্গুলি সুপার ডুপারহিট মিউজিক দেয়নি, সে কিন্তু আশিকি 2-তে মোহিত সুরির সিনেমা থেকে জিৎ গাঙ্গুলি মিউজিক সেখানে সুপারহিট হওয়া শুরু করেছে। সেই জায়গাটা অরিজিৎ সিংয়ের টেকনিক্যালি আশিকি 2 গান থেকে অরিজিৎ সিংয়ের এইরকম লেভেলের একটা জাম্প হয়। সেই মুহূর্তে আজকে কিন্তু ইয়াশ রাজের ব্যানারে নিজের মতো করে সিনেমা বানাবো, যেই সিনেমাটা সাইয়ারা দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা কিন্তু ইয়াশ রাজের সিনেমা না, এটা মোহিত সুরির সিনেমা। সুতরাং টাইম লাগবে, লড়াইটা তোমার নিজে, তোমাকে লড়ে যেতে হবে। সপ্তর্ষি সেটা করে বলে আমি সপ্তর্ষির সাথে কাজ করে যাচ্ছি, আগামীকালেও কাজ করবো। ঝগড়া হবে, মতবিরোধ হবে, সেটা তো একটা মানে ওটা একটা মানে হেলদি ডিবেট, ওটা থাকতেই হবে। একটা না একটা বড় কাজ হবে যেটা হয়তো সবাই করবে নিশ্চয়ই। 2024 সালে তোমার একটি ছবি বেরিয়েছিল শাস্ত্রী বলে, যেখানে আমরা অভিনয় করতে দেখেছি মিঠুন চক্রবর্তী, তাছাড়া সোহম চক্রবর্তী, এবং অনেক তাবর অভিনয় তো অবশ্যই করেছিল অন্যান্য আর্টিস্টরা। সেক্ষেত্রে তোমার তাদের সাথে ইন্টারাকশনস বা এক্সপিরিয়েন্সটা যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করো তাহলে খুব ভালো হয়। প্রথম কথা হচ্ছে সোহমের সাথে আমার এমনি বহুদিনের পরিচয়, কাজ হয়তো আমার দুটো, কিন্তু সোহম আমার থেকে বয়সে বড়, সোহম দা বলে ডাকি আমি। সোহম দা বা বাদ বাকি যাদের সাথে আমি কাজ করেছি তাদের সাথে একটা রেগুলার ইন্টারাকশন আছে, কিন্তু এখানে মিঠুন চক্রবর্তীর সাথে কাজ করাটা একটা সুযোগ। কেন প্রথম কথা, একজন অভিনেতা, তিনি প্রায় মানে আমি জানিও না কত বছর, আমার বয়সের থেকে বেশি বছর হয়তো ওনার অভিজ্ঞতা, এবং আমার মতো হয়তো প্রায় 100 রাইটারের সাথে তিনি কাজ করেছেন। তার সাথে ইন্টারাকশন বলতে আমি এটুকু জানি, হয়তো কাজের ক্ষেত্রে যতটুকু দরকার ততটুকু হয়েছে, কিন্তু মানে মিঠুনদা যে সময় মানে এমএলএ ফাটাকেষ্ট বা আব্দুল কালাম যেরকম সুপার হিট সিনেমা করেছেন, সেই সময় মিঠুনদার সাথে যেরকম সলিলদার যে সম্পর্ক, সেই সম্পর্ক একদমই হয়নি। কেন তারা দিনের পর দিন বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করে গেছেন, একের পর এক হিট সিনেমা হয়ে গেছে। এখানে একটা প্রজেক্ট মিঠুনদা করতে এসছে, সেখানে আমি একজন রাইটার, তাকে ন্যারেট করেছি, তার জন্য ডায়ালগ, কেন শাস্ত্রীর পুরো ডায়ালগ এটাই আমার ছিল, স্ক্রিন প্লে ডায়ালগটা, স্ক্রিন প্লে আমার সাথে হরিত্র ছিল, ডায়ালগে আমি ছিলাম। তা সেইটুকু শুনিয়েছি, এবং সেখানে তার থেকে যতটুকু শেখা, মানে শেখার তো তার থেকে শেখার তো আর শেষ নেই, সেইটা শিখেছি, এবং সেই অভিজ্ঞতা খুবই ভালো। আচ্ছা, এই যে শাস্ত্রী বলে যে ছবিটি, সেখানে তুমি স্ক্রিন প্লে করেছো, সেটার জন্য কি তুমি কোনো অন্য কোনো চলচ্চিত্রের রেফারেন্স নিয়েছো, নাকি একটা ফ্রেশ কনসেপ্ট তোমার মাথায় ছিল? না, দেখো প্রথম কথা হচ্ছে রেফারেন্স ছাড়া না, মানে কি হয় আমাদের সাবকনশিয়াস মাইন্ডে না কিছু কিছু সিনেমা রেফারেন্স সবসময় থেকে। শাস্ত্রী করার সময় খুব যেটা মাথায় মাথায় আমাদের চলেছিল প্রত্যেকেরই, সেটা সবারই, মানে ধরো ব্রুস অলমাইটি, যেটা গড টু সিগারেট হো হিন্দিতে হয়েছিল, বা পিকে, বা ধরো ও মাই গড, যখন এই ধরনের সিনেমা না মানে মাথায় ছিল যে এই ধরনের সিনেমার সাথে কোনো মিল না থাকে, খুব চান্সেস কি হয়, তুমি যদি পিকে আর ও মাই গডও দেখো, দুটোর মধ্যে কিন্তু অনেক মিল পাও, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে পিকে আর ও মাই গড একদিকে পরেশ রাওয়াল করছে, একদিকে রাজকুমারের আমির খান, কিন্তু আমরা যেহেতু তুলনামূলক অনেক ছোট ইন্ডাস্ট্রি, আমরা যখন ওই কম্পারিজনে চলে আসবো, সেটা কিন্তু আর তখন মানে হোমাজ দেওয়া বা কোনো রেফারেন্স না, তখন টুকলি ব্যাপারটা চলে আসে। সেই জন্য ওটা কিন্তু আমরা ক্লিয়ার ছিলাম যাতে মিল না হয়। এবার যেহেতু একটা ভগবানকে প্রশ্ন করা বা একটা জ্যোতিষ বনাম বিজ্ঞান আইডিয়া, কিছু রেফারেন্স তো কমন হতে বাধ্য, সেটা কিছু করার নেই,
কিন্তু আমরা চেষ্টা করেছি মানে যতটা সেখান থেকে সরে থাকা যায়। এবং ওই যেমন বললাম গড টু সিলভেটো বা ব্রুস অলমাইটি এই ধরনের সিনেমার ক্ষেত্রেও আমরা কোনো মিল রাখার ইয়ে করিনি। কিন্তু যা হয় যে একটা একই ধাঁচের যেহেতু সিনেমা, হয়তো মনে হতে পারে যেখান থেকে রেফারেন্স নেওয়া, কিন্তু সিনেমাটা যারা দেখেছেন তারা জানে আমাদের কোনো রেফারেন্স নিয়ে কাজ করা হয়। আচ্ছা, অঙ্কুশদের সাথে তুমি অলরেডি কিন্তু দুটো ছবি করে নিয়েছো, একটা হচ্ছে মির্জা, একটা হচ্ছে ম্যাজিক। এই দুটো ছবির ক্ষেত্রে স্ক্রিন প্লেটা তুমি যখন করেছো, ফিল্ম মেকারটা কি তোমাকে অ্যাপ্রোচ করেছিল নাকি অঙ্কুশদা নিজে থেকে এসেছিল? মির্জা আর ম্যাজিক দুটোরই গল্প আমার, স্ক্রিন প্লে আমার, ডায়লগ। ম্যাজিক যখন শোনাই আমি একজন প্রডিউসারকে শোনাই, সুমন সেনগুপ্ত, এবং সুমনদা তখন আমার স্ট্রেট বলে যে আমি এটা কম বাজেটে করতে চাই, আমার কাছে অত টাকা নেই, আমি একটা সিনেমা অলরেডি করেছি, সেই সিনেমাটা ওয়ার্ক করেনি। তা আমিও তো একটা মানে আমি তো এরকম কর্পোরেট হাউস না, স্বল্প পুঁজি নিয়ে এসেছি, প্যাশন ফিল্মস, আমি তাহলে একটা সিনেমা আরেকটা করে দেখতে চাই। তাই ম্যাজিকের গল্পটা শোনায়, এবং তখন ম্যাজিকের গল্পটা শুনে সুমনদা প্রায় সুমনদার অফিসে সবাইকে ডেকে এনে গল্প শোনায়। গল্পটার মধ্যে যারা দেখেছি তারা যারা ইউনিকনেস ছিল, আমি গল্পটা সবসময় অর্ধেক শোনাতাম। আর এই গল্পটা আমার রাজচন্দ্রের সাথে অনেকদিন ধরে কথা হচ্ছিল যে করবো, এবং ঠিক হয় ঋত্বিককে নিয়ে করার জন্য। এবার ঋত্বিকদার একটা প্লাস পয়েন্ট কি, যা আমরা জানি যেরকম আমি দেখছি গল্পটা, সেটা ঋত্বিকদা খুব ভালো জানে। কেন ঋত্বিকদার মধ্যে সেই অভিনয় দক্ষতা আছে যে একটা ভালো মানুষের চরিত্র বা তার মধ্যে কিছু শেডস আছে সেগুলো খুব ভালোভাবে পুল অফ করে। কিন্তু এবার যেটা আসে যে একটা সিনেমা করার, একটা মানুষের সিনেমাটা করেছে, সেই সিনেমার তো এবার একটা মানে বিজনেসের দিকটা, কমার্শিয়াল দিকটাও দেখতে হয়। এবং সেই সময় কি হয়, এবং আমরা জানি যে একজন স্টার বা একজন হিরো থাকলে সেই সিনেমার রিচ বেশি হয়, সেই সিনেমার হল পাওয়া যায়, সেই সিনেমার স্যাটেলাইট ইয়ে থাকে, এবং আমাদের কি হয় একটা ব্যাক ক্যালকুলেশন সিনেমা করতে হয়। এবং তখন রাজচন্দ্রের সাথে কথা বলে আমরা অঙ্কুশকে রাজচন্দ্র অ্যাপ্রোচ করি, এবং অঙ্কুশের খুব ভালো লাগে। তারপর ইন্দ্রিলাও সিনেমাটায় ঢোকে, এবং আমরা শুরু করবো প্ল্যান করি, এবং তখন লকডাউন হয় এবং সিনেমা হয়। এবং সিনেমা হওয়ার পরে সিনেমা মানে সুমনদার সাথে আজকেও যখন কথা হয় যে ম্যাজিক একটা সুমনদাকে একটা ব্রেক ইভেন একটা রিটার্ন দিয়ে গেছিলো, যেটার জন্য সুমনদা যথেষ্ট হ্যাপি। কেন নতুন প্রডিউসারের ক্ষেত্রে একটা সুপারহিট সিনেমা চট করে হয় না, কেন অনেক কিছু এই বাধা ওই বাধা এই বাধা পেরিয়ে তো একটা প্রফিট করতে হয়। তো সুমনদা প্রত্যেকটা বাধা পেরিয়ে লাস্ট বাধাটা যখন ক্রস করে তার হাতে হয়তো 1 টাকা এক্সট্রা এসছে। তো সেই জায়গাটার জন্য ম্যাজিক আমার কাছে, রাজচন্দ্রের কাছে, অঙ্কুশের কাছে, সুমন সেনগুপ্ত, সবার কাছে এটা স্পেশাল মুভি। মির্জার ক্ষেত্রেও আমি একটা প্রডিউসারের সাথে কাজ করি, কিন্তু তারপরে কিছু ইন্টারনাল কিছু প্রবলেমের জন্য মির্জা থেকে আমরা প্রডিউসার সরে যাই, আমরা সরে আসি। কিন্তু তখন অঙ্কুশ একটা জেদ ছিল যে মির্জা করবে, এবং সেই মির্জা তখন অঙ্কুশ নিজের প্রোডাকশন হাউস থেকে মির্জা করে, এবং মির্জা যথারীতি আমাদের আগের বার ঈদে রিলিজ হয়। এবং মির্জা একটা ডিসেন্ট বিজনেস করে, লোকের প্রশংসা করে মির্জা। তা টেকনিক্যালি অঙ্কুশের সাথে আমার এরকম কোনো কাজ নেই যেটা অঙ্কুশ আমায় ডেকে বলেছে যে তুমি আসো, তুমি গল্প লেখো, তুমি স্ক্রিপ্ট লেখো, এরকম নেই। যে দুটো কাজে আমাদের মনে হয়েছে, আমার একার মনে হওয়া তো নেই, যেখানে প্রডিউসার সবচেয়ে বড় যেটা হয়, রাজচন্দ্রর সাথে আমার হয়তো 50টা কাজের প্ল্যানিং আছে, কিন্তু কাজ করেছি আমরা একসাথে 5টা। কিন্তু এটা হতেই পারে আমাদের মধ্যে বন্ডিংটা, আমাদের মধ্যে মানে ম্যাজিকের অর্ধেক গল্প আমার ছিল। আমার থেকে অনেকেই গল্প শেয়ার করেছে, তারা গল্পে একটাও ইনপুট দেয়নি, তাও শেয়ার করেছে। কিন্তু রাজচন্দ্র জেনুইনলি আমায় 5টা ইনপুট, 6টা ইনপুট বা 10টা ইনপুট দিয়ে ম্যাজিকের স্ক্রিপ্টটা একসাথে মিলে আমরা তৈরি করি। সেখানে আমার টিমও ছিল যারা কাজ করেছে আমার সাথে। তা আমাদের তখন মনে হয়েছে যে এই সিনেমাটার জন্য অঙ্কুশ ভালো। আমরা একটা গল্প লিখেছিলাম যেটার জন্য আমাদের মনে হয়েছিল সোহম বেটার হবে। আবার এমনও গল্প আছে যেটার জন্য আমাদের আজও মনে হয় ঋত্বিকদা যদি সময় দেয়, ঋত্বিকদা যদি আমাদের একটা চান্স দেয়, আমরা ঋত্বিকদাকে নিয়ে করতে চাই সেরকম। তা সেটাই সেই। আর অঙ্কুশের সাথে এখন আমার কোনো সিনেমা আসার প্ল্যানিং নেই বা কিছু, আমিও এমন লিখিনি বা আমরাও কিছু প্ল্যান করি যেটা আমরা অঙ্কুশকে এখন শোনাবো। যেহেতু আমার মনে হয় যে আমি যে দুটো সিনেমা অঙ্কুশের সাথে করেছি, রিমেক যদি আমি ছড়িয়ে দিই, রিসেন্ট টাইমসে বেস্ট মানে অ্যাপ্রিসিয়েশন পাওয়া অডিয়েন্সের থেকে এই দুটো সিনেমা আমার মনে হয় ম্যাজিক আর মির্জা।
আর কিছুদিন মাত্র অপেক্ষা, তারপরই আছে ধূমকেতু। এই ধূমকেতুতে আমরা দেখতে পাচ্ছি দেব আর শুভশ্রী জুটি, যেটা আমারও পার্সোনালি খুব ফেভারিট। তোমার কি মনে হয় আগামী দিনে বা ভবিষ্যতে দেব শুভশ্রী জুটিকে কি আমরা আবার দেখতে পাবো? কিছু কিছু অনস্ক্রিন কাপল আছে যাদের কেমিস্ট্রি না স্ক্রিনে ম্যাজিক ক্রিয়েট করে। ম্যাটার করে না সিনেমা গল্প কীরকম ম্যাটার। ফর এক্সাম্পল রণবীর কাপুর দীপিকা পাডুকোন একটা অদ্ভুত ম্যাজিক ক্রিয়েট করে, রণবীর সিংয়ের থেকেও বেশি আমি বলছি দীপিকার সাথে। বা আমি আগে যদি দেখি অমিতাভ রেখা ছিল, শাহরুখ কাজল ছিল, এবং সেটার কোনো না কারণ নেই, মানে অজয় দেবগন কাজলের থেকেও কিন্তু শাহরুখ কাজলকে আমরা পেয়ার হিসেবে বেশি দেখি। এইখানে যেটা আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি ঋতুপর্ণা সেনগুপ্তর একটা ছিল, এবং সেটা একটা টাইমে কি হয়েছিল দর্শকরা জানতেনি যে প্রসেনজিৎ চ্যাটার্জি ঋতুপর্ণা সেনগুপ্তরই সিনেমা আসছে। এটাই মানে বাংলা সিনেমা হিরো হিরোইন বলতে এদের দুজনই আসছে। এর পরবর্তীকালে যেটা করলো সেটা আমার সব মনে হয় যে জিৎ কোয়েল একটা জুটি, জিৎ শ্রাবন্তী একটা জুটি, এই দুটো জুটি তো হিট জুটি ছিল। জিৎ শ্রাবন্তীর মধ্যে খুব সাধারণ প্রেমের গল্প ভালো লাগতো, আর জিৎ কোয়েলের একটা অন্যরকম একটা কেমিস্ট্রি ছিল। শুভশ্রী আর দেবদার যে জুটিটা সেইটা কিন্তু ইয়াং জেনারেশনের কাছে একটা খুব মানে একটা হট অ্যান্ড হ্যাপেনিং ব্যাপার ছিল। আর ধূমকেতুটা যে আটকে ছিল, ধূমকেতু কিন্তু আমি অনেক সিকোয়েন্স দেখা দেবদার অফিসে বসে দেখতেই দেখি যে অনেক সিকোয়েন্স, সেটা যদিও রাশ ইয়েতে দেখানো। তা আমার মনে হয় সিনেমা যদি ম্যাজিক ক্রিয়েট করে, প্রডিউসার থেকে শুরু করে অ্যাক্টার অ্যাক্ট্রেস সবাই চাইবে আবার সেই জিনিসটা করতে, কারণ এখন তারা অনেক ম্যাচিউর, ঠিক আছে, তাদের পার্সোনাল কী প্রবলেম হয়েছে তারা আজকের ডেটে সেগুলো সবই সর্ট আউট হয়ে গেছে বলে আজকের ডেটে তারা দুজন দুরকমভাবে কাজ করছে, এবং দুজনের জায়গায় মানে সমানভাবে সাকসেসফুল। তো আমার মনে হয় এই জুটিটা এই সিনেমাটা যদি ওয়ার্ক করে যায়, এবং যেটা 99% চান্সেস ওয়ার্ক করা, আমার মনে হয় এই জুটি আবার ফিরবে, এবং তখন হয়তো আমরা অনেক ম্যাচিউর লাভ স্টোরি দেখতে পারবো। আমরা হয়তো তখন আর এ হাওয়া সিল্কি সিল্কি গান দেখতে পারবো না চ্যালেঞ্জের মতো, নিউ এজ কমার্শিয়াল হয়তো কিছু আমরা সিনেমা হয়তো তারা নিয়ে আসতে পারে, এবং তখন আমার মনে হয় অডিয়েন্সের সাথে প্রডিউসারের সাথে তারাও বুঝবে যে এটা বাংলা সিনেমার জন্য হয়তো একটা ভালো স্টেপ নেওয়া, যে আবার সেই পুরোনো নস্টালজিয়া ক্রিয়েট করা, এবং যে দর্শকটা হয়তো এদেরকে পছন্দ করতো এখন আর সিনেমা দেখে না, এদের জন্য হয়তো সেই দর্শকটা আবার সিঙ্গেল স্ক্রিন হোক বা মাল্টিপ্লেক্সে ফিরে আসবে।